নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমার দুজন কাছের এবং প্রাণের বন্ধুকে পেয়েছি। ওনারা দুজন হলেন দেবাঞ্জন মুখোপাধ্যায় এবং সীমন্তিকা ভট্টাচার্য। তাহলে চলুন চট করে আগে ওনাদের সাথে আলাপটা সেরে নিই, তারপর তো ওনাদের উপস্থাপনা, গল্প এবং আড্ডা সবটা নিয়েই আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। আপনাদের দুজনকেই বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। নমস্কার। আপনাদের যখন পেয়েছি মানে কি বলবো, গল্প তো হবেই, আবৃত্তি তো শুনবই, এবং পাশাপাশি মানে আড্ডা সবটা নিয়েই কিন্তু আমরা আজকের পর্বটা সাজাবো বা এগোবো আর কি, সেই অর্থে। তো শুরুতে যেহেতু আপনারা দুজনেই আমাদের এই অনুষ্ঠানে প্রথমবার, তাই দর্শক বন্ধুদের কাছেও কিন্তু আপনারা অপরিচিত। তো সেই অর্থে খুব সংক্ষেপে যদি আপনার পরিচয়টা দেন। চ্যানেল ভিশনকে আগে জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের প্রাক মুহূর্তে অনেক অনেক আন্তরিক প্রীতিনান্দনিক শুভেচ্ছা। আমি দেবাঞ্জন মুখোপাধ্যায়, আমার প্রিয় দাদা অতনুদার কাছ থেকে শুনলেন। আমি মূলত আসামে ছিলাম, বছর 3 হয়ে গেছে কলকাতায় এসেছি। কলকাতায় আমার জন্মকর্ম এবং ছোটবেলার শৈশব পড়াশোনা এখানে। তারপর যেহেতু বাবা রেলে চাকরি করতেন, সেই সুবাদে ওখানে আমাদের ট্রান্সফার হয়ে যায় শিলিগুড়ি, মালদা, এনজিপি, গৌহাটি থেকে একেবারে বদরপুর, শিলচর। তো যাই হোক, তো সেইখানে আমার কলেজের পড়াশোনা এবং চাকরি এবং সেই সূত্রে কিছু অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে থাকা এবং বিশেষ করে এই আবৃত্তি শিল্পের সঙ্গে আমি সক্রিয়ভাবে যুক্ত হয়ে যাই। কারণ আমি যখন বিজ্ঞানের স্নাতক পর্ব শেষ করলাম, ঠিক তার 16 দিন পরেই সেখানকার আকাশবাণীতে ক্যাজুয়াল অ্যানাউন্সার হিসেবে কাজ পেলাম এবং তারপরেই সেখানে দূরদর্শন হলো, সেখানে দূরদর্শনে নিউজ রিডার হিসেবে কাজ পেলাম ক্যাজুয়াল হিসাবে। তো সেই কাজ করতে করতে পরে আসাম গভর্নমেন্টের একটি উচ্চ মাধ্যমিক স্কুলে নিয়মিত চাকরি পেলাম এবং সেই চাকরি করতে করতে একেবারে 31 বছর 5 মাস 12 দিন চাকরি করলাম এবং পাশাপাশি 24 বছর আকাশবাণীতে টানা কাজ করে গেছি এবং 22 বছর দূরদর্শন শিলচর কেন্দ্রে কাজ করে গেছি। মূলত আকাশবাণীতে ঘোষণার কাজটাই করতাম এবং বিশেষ বিশেষ যখন অনুষ্ঠান হতো সেইখানে অনুষ্ঠানেও সঞ্চালনার কাজ করতাম। আর দূরদর্শনে প্রথমত কম্পেয়ারিং কাজ করতাম, তারপর ইন্টারভিউ নিতাম এবং তারপরে আস্তে আস্তে প্রমোশন পেতে পেতে শেষ পর্যন্ত আমি সংবাদ পাঠক হিসেবে কাজ পাই এবং সংবাদ পাঠক হিসেবে প্রায় 18 বছর কাজ করেছি। ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের, দুটোই সেন্ট্রাল গভর্নমেন্টের, পরে সেটা প্রসার ভারতী হয়ে যায়। তো এই করতে করতে কাজকর্ম যখন আমি অবসর নিলাম, তারপর অবসর নেওয়ার পর কলকাতায় আমার বাড়ি ছিল, আমার আত্মীয় স্বজন সবাই এখানে। তো সেই অবসর নেওয়ার পর আমি কলকাতায় চলে আসলাম, কারণ এটা আমার প্রিয় শহর, আমার জন্মভূমি। এখন এখানেই আছি, এখানে কিছু দলের সঙ্গে যুক্ত আছি, অনুষ্ঠান করি। আমারও কিছু একটি সংগঠন রয়েছে, সেই সংগঠনেও আমি কিছু কাজকর্ম করছি এবং আমার কিছু ছেলেমেয়েরাও আছে, এরা আমার সঙ্গেও কাজ করে। আমরা একটু আবৃত্তি চর্চা করি, একটু নাটক চর্চা করি, একটু শ্রুতি নাটক করি এবং পাশাপাশি মানে আমার যারা বয়োজ্যেষ্ঠরা আছে, গুরুজনরা আছেন, তাদের কাছে একটু শিখতেও যাই, কারণ শেখার তো শেষ নেই। তো শিখতে শিখতেই চর্চা করা, এই হলো কথা। আহা, দারুণ। মানে আপনি সংক্ষেপে, আপনি সুবক্তা, মানে এত সুন্দর গুছিয়ে পুরোটা বললেন, দারুণ। মানে আপনি যে এই কথা শিল্প নিয়েই আছেন, এটা বলার আর অপেক্ষা রাখে না। দারুণ, অসাধারণ। আচ্ছা, আমাদের তো অনেক কথা হবে, একটা কবিতা দিয়ে শুরু হোক, এগোই। ঠিক আছে, তাই হোক। কি শোনাবেন বলুন? কবিতা যদি আবৃত্তি করতে হয়, আমার তো রবীন্দ্রনাথকে আহা। না ছুঁয়ে গেলে ভালো লাগে না। ওহো। কারণ যাকে মানে যিনি আমাদের মানে দৈনন্দিন যাপনের সঙ্গে যিনি জড়িয়ে আছেন, একদম। শয়ন স্বপনে যিনি জড়িয়ে আছেন, মানে যে কোনো সমস্যাই হলে পরে আমি গীতবিতান খুললে পরে, সঞ্চয়িতা খুললে পরে, বিশেষ করে গীতবিতান খুললে পরে হ্যাঁ। আমি যে কোনো সমস্যার না সমাধান পেয়ে যাই, আহা। জানি না কেন। আমি যে কোনো মানে সমস্ত উত্তর যেন ওখানে সাজানো আছে একদম। একদম। প্রতিটি লাইন যখন একটু দেখতে থাকি, মনে হয় যেন এই তো আমার সেই প্রশ্নের উত্তর, এখানেই তো সেই উত্তর খুঁজে আছে। ঠিক ঠিক।
তো রবীন্দ্রনাথকে একটু ছুঁয়ে যাই। একদম। তো এবং রবীন্দ্রনাথের বিভিন্ন কাব্যগ্রন্থ যদি আমি দেখি, তার মধ্যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ আমার অত্যন্ত প্রিয় কাব্যগ্রন্থ। তো গীতাঞ্জলির থেকে 16 নম্বর একটি কবিতা বলতে ইচ্ছে করছে, কেননা এখন যে বৈশাখের দাবদাহ চলছে, যা গরম পড়েছে, তাই একটু মেঘ উচ্চারণ করতে হচ্ছে। তো তাহলে একটু মানে মিষ্টি অনুভূতি যদি হ্যাঁ, আসে, একটু স্নিগ্ধতা যদি পাই এবং একদম লোয়ার অ্যাবডোমেন সুরে, তলার স্বরে ওই কবিতাটা বলা যেতে পারে, এই কবিতাটা একটু বলার ইচ্ছে হচ্ছে। একদম। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একা দাঁড়ির পাশে। কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে, আজ আমি যে বসে আছি তোমারই আশ্বাসে, আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে। তুমি যদি না দেখা দাও করো আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল বেলা। দূরের পানে মেলে আঁখি কেবল আমি চেয়ে থাকি, পরাণ আমারে কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে, আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে। এই হচ্ছে রবীন্দ্রনাথের কবিতা, মানে ওহ। যেখানে এক গভীর দর্শন। সত্যি। এখানে যেমনি ভাবে আমি প্রেমের কথা বলতে পারি, ঠিক তেমনি ভাবে বিরহের কথা ভাবতে পারি, একদম। ঠিক তেমনি ভাবে প্রকৃতির সঙ্গে যুক্ত হয়ে তার একটা স্নিগ্ধতার পরশ পেতে পারি। হুম, এবং এই কবিতাটা আমাদেরকে অনেকটা দূর ভাবিয়ে নিয়ে যায়। সত্যি তাই। কারণ আমরা সাধারণ মানুষরা যেভাবে দেখি, কবিরা তো সেভাবে দেখেন না। না না না, কবিরা দূরদৃষ্টি অনেক, অনেক অনেক বেশি। 100 বছর 1000 বছরের পরের কথা ভাবতে পারেন, দেখতে পারেন। ঠিক। এবং এই কবিতা পড়তে পড়তে জানেন মনে হয় কি যেন এটা আমারই কবিতা, আহা। এবং আমার মা সামনে নেই, যেন মাকেই মনে করছি, ও। এবং আমার মধ্যে যে বিরহ আছে সেই বিরহটা প্রকাশ করছি, কিংবা আমার মধ্যে যে প্রেমটা রয়েছিল, যে প্রেম এখন অনেকটা দূরে চলে গেছে, সুপ্ত অবস্থায় রয়েছে যদি বলি, সেটাকেও যেন ছুঁতে পারছি। মানে এই কবিতার মধ্যে দিয়ে যে আমি কতটা রাস্তা, কতটা অলিগলি, কতটা পথ যে আমি খুঁজে পাই, আহা। সেটা তখন আমি একেবারে একেবারে অন্য জগতে চলে যাই। আচ্ছা, আমি এবারে একটু সীমন্তিকা দির কাছে যাব। দিদি, আমি তো জানি যে আপনি স্যারের অত্যন্ত প্রিয় এবং কি বলবো, যোগ্য ছাত্রী। সেটা জানি না যোগ্য কিনা। এবং সেই দিক থেকে স্যারেরই বিশাল মানে কি বলবো, নাম যশ না হাত যশ জানি না, উনি অসাধারণ হ্যাঁ, as ওনার a কথা teacher, একদম হ্যাঁ, একদম। কিন্তু সেটা আমি জানি, কিন্তু আপনার মুখ থেকে দর্শকদের কাছে পৌঁছানোটা খুব জরুরি। তাই হ্যাঁ, আপনি যদি নিশ্চয়ই। একটু বলেন ওনার সম্পর্কে দু এক কথা। হ্যাঁ, নিশ্চয়ই। অ্যাকচুয়ালি আমাদের যে সংস্থা সুরম্য ছন্দনিকেতন, তো সুরম্য ছন্দনিকেতন হচ্ছে 12 বছরের সংস্থা। হুম, কিন্তু আগে তো অনলাইন ছিল না। তো করোনা পিরিয়ড 2020, আমাদের যেমন অনেক কিছু অনেকে হারিয়েছি আমরা, ঠিক আছে, কিন্তু সত্যি। আবার পেয়েওছি পেয়েওছি। অনেক কিছু। তো কারণ এর আগে তো আমরা অনলাইন ক্লাস কিভাবে হয় কি হতো কিছুই কোনো জানতাম না, ধারণাই ছিল ধারণাই না। ছিল না কারোর। তো অ্যাজ ইট ইজ 2020 জুন মাস থেকে অনলাইন ক্লাস আবৃত্তি শুরু হলো। তো আমি তার আগে আমি টুকটাক টুকটাক আবৃত্তি করতাম এবং দু একজনের কাছে একটু মানে যেতাম। কিন্তু এই অনলাইন ক্লাসে মানে ওনার ছত্রছায়ায় আসার পরে আমি মানে এর ভেতরে ঢুকে মানে বুঝতে পারলাম যে আবৃত্তি কতটা কঠিন একটা শিল্প, এবং একে মানে কি বলবো কতটা জানার আছে এবং কত কিছু শেখার আছে, কত গভীরতা, ভীষণ গভীরতা। মানে এর ভেতরে না ঢুকলে আর উনি তল পাওয়া যাবে না। না, সত্যি তাই। আর সবচেয়ে বড় কথা কি মানে উনি ওই শেখানো শুধু বুলি যে বলে গেল সেরকম ভাবে শেখান না। আচ্ছা, আমাদের শুক্রবার করে 2 ঘন্টার করে ক্লাস হয়। তো আমরা প্রায় 40 জন মতো এখন আপাতত নানা দূর দূরান্ত থেকেই সবাই আছি। আচ্ছা। তো
সেখানে উনি একটা কবিতা দিলেন, দুদিন আগে আমাদের গ্রুপে দিয়ে দিলেন। সেটাকে এবার যেদিন আমাদের ক্লাস, সবার কাছ থেকে উনি আগে কবিতার ভেতরের ভাব, বিষয়বস্তু, দর্শন, আহা। স্বর প্রক্ষেপণ, ঠিক আছে, সব এগুলো উনি মানে আবৃত্তি নির্মাণ করার আগে যেগুলো দরকার, তো ব্যাকরণগত বিধি, ছন্দ যেটা সবচেয়ে দরকার আবৃত্তির ক্ষেত্রে, সবটাই উনি আমাদেরকে বুঝিয়ে বলেন এবং সবার কাছ থেকে জিজ্ঞাসা করেন এই কথাগুলো যে আমরা বুঝতে পেরেছি কিনা। যদি কারোর কোনো সংশয় থাকে তাহলে তোমরা বলো, তাহলে ঠিক আছে? আবারও উনি আবার বলবেন। বুঝিয়ে দেবেন, ঠিক ঠিক। আছে। এবং 2 ঘন্টার ক্লাস যে ঘড়ি ধরে উনি 2 ঘন্টা করান সেটাও নয়, মানে ঠিক কখন আছে? যে সময় পার হয়ে মানে যায়। বোঝাই যায় না। কালকেই জাস্ট হলো, আমাদের ক্লাস ছিল শুক্রবারে, তো কালকে কবিতা দিয়েছিলেন উনি, নতুন কবিতা। তো কালকে হঠাৎ করে ছন্দের ক্লাসটা করিয়েছেন। তো এত সুন্দর, মানে কি বলবো, আমরা সবাই পরে নিজেরা, আমরা যারা স্টুডেন্ট তারা কিছু কিছু জন মিলে আলোচনা করেছি ফোনে যে ওনার ভেতরে, আর উনি 39 বছর ধরে এই আবৃত্তি চর্চার সঙ্গে যুক্ত রয়েছে এবং বড় বড় অনেক মানুষের কাছ থেকে উনি তালিম নিয়েছে। একদম। কিন্তু এইটা সব থেকে ভালো লাগে, ব্যাকরণ বিধি মেনে আবৃত্তি চর্চা করা। এটা অনেকেই হয়তো করেন বা অনেকেই হয়তো করেন করেন না, না, একদম। ঠিক আছে। আর শেখার যে আবৃত্তি কতটা জরুরি, মানে এর ভেতরে না ঢুকলে বুঝতে পারতাম না। ঠিক তাই। আর উনি সম্পূর্ণ, মানে যতটা যার কাছে এখনো শিখছেন উনি, ঠিক আছে, তো যতটা শেখার তো শেষ নেই, এবং শিখে যতটা উনি সংগ্রহ করেছেন নিজের ভেতরে, এবং সেটা উজাড় সবটাই করে। উজাড় করে আমাদেরকে দিয়ে দেন। আহাহাহা। আমি ওনার থেকে অনেক কিছু পেয়েছি এবং আরো কিছু পেতে চাই ওনার থেকে। একদম, পাওয়ার তো অবশ্যই বাকি একদম, আছে। একদম। আমরা আবারও আপনার সাথে কথা বলবো, নিশ্চয়ই। দাদার উপস্থাপনায় যাব, একদম, আপনার একদম। থেকেও একটা কবিতা শুনবোই ও শুনবো, বাবা। তবে সেটা বিরতির চেষ্টা পর। করবো, একদম। একদম। এখন সময় ছোট্ট একটা বিরতি নেওয়ার। আমি জানি দর্শক বন্ধু, আজকে দেবাঞ্জন দাকে পেয়ে এবং সীমন্তিকা দিকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম জমে উঠেছে, কিন্তু কিছু করার নেই। এখন সময় ছোট্ট একটা বিরতি নেয়ার। বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট, নতুন তারার খোঁজে। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। এ যেন আমি ছড়িয়ে দিল ভোরের আকাশে। कब तक मुझे ऐसे ही तड़पाओगे? বঙ্গ ট্যালেন্টের নিয়মিত মুখ হওয়া, হ্যাঁ, নিয়মিত মুখ আমি। একদম এই 7 টাইমস। এটা 7 টাইম। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠলো ফুটে। দিল তো পাগল হ্যায়, দিল দিওয়ানা হ্যায়, দিল তো পাগল হ্যায়। দিল দিওয়ানা হ্যায়। দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট, নতুন তারার খোঁজে। রহি যেন চির উন্নতশীল, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। ও যদি কালা কালা আমায় ছাড়ো, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে। আর সঙ্গে আছেন দেবাঞ্জন দা এবং সীমন্তিকা দিদি। এবং দাদা, আপনাদের দুজনকে আবারও বিরতির পর সুস্বাগতম। নমস্কার। আপনার সাথে কথা হচ্ছিল এবং আমি তো জানি দেবাঞ্জন দাকে চিনি, কিন্তু তারপরেও আপনার থেকে অনেক কিছু জানলাম, না জানা কথা, অনেক বিষয়। তো এবারে বিরতির পর আরেকটা উপস্থাপনা হোক, কি শোনাবেন বলুন। আমি তাহলে
বৃষ্টির জন্য আরেকটু ভাবনা চিন্তা করে, হ্যাঁ, শক্তি চট্টোপাধ্যায়ের একটি কবিতা, যখন বৃষ্টি নামলো। আহা, কবিতাটা ছোট্ট কবিতা, কিন্তু এই কবিতাটা দেখুন, কবিতাটা একেবারে পুরো, আপনি যখন পড়বেন, নিশ্চয়ই পড়েওছেন কবিতাটা যখন পড়ছি আমরা, তখন পুরো স্বরবৃত্তের ছন্দে লেখা কবিতাটা, হুম, এবং 4 মাত্রার স্বরবৃত্ত ছন্দে লেখা। এবং স্বরবৃত্ত ছন্দ আমরা তো জানি যে সেটা দ্রুত লয়ে পড়তে হয়, ছড়ার ছন্দের মতো স্বরবৃত্ত ছন্দ যায়। কিন্তু আশ্চর্য, এই কবিতাটা যখন আমি ক্লাসে সবাইকে বলেছিলাম যে তোমরা একটু ফার্স্ট রিড করো, হুম, কিন্তু আমার প্রত্যেকেই কবিতাটা ফার্স্ট রিড করলো, কিন্তু কেউ কিন্তু সেই দ্রুতলয় কবিতাটা পড়লো না। সবাই কিন্তু যে যার মতো করে, তখন মনে হয় যে ঈশ্বর প্রদত্ত যে মানুষের একটা শক্তি রয়েছে, হুম, সেই শক্তির বলেই হয়তো তারা কবিতাটা আবৃত্তি করার চেষ্টা করেছে, একদম, এবং সঠিকভাবেই গেছে। আহা, তো কবিতাটা নিয়ে একটু আলোচনায় যাব। একদম, আগে আমি কবিতাটা একটু পড়ার চেষ্টা করি। হুম, শক্তি চট্টোপাধ্যায়ের প্রেম কাব্যগ্রন্থের এই কবিতাটি, যখন বৃষ্টি নামলো। আমি একটু পড়ে নিই, একদম, তারপরে এইটা নিয়ে একটু আলোচনা করতে নিশ্চয়ই। চাইছি, তাহলে আমাদের যারা বিষয়টা পরিষ্কার হবে। বিষয়টা পরিষ্কার হবে, এবং একদম, কেন এরকম ভাবে পড়লাম স্বরবৃত্তি ছন্দে থাকা ঠিক। সত্ত্বেও, বা কেন কি করতে চাইছি, কেন ভেতরে কি আছে, সেটা নিয়ে একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করবো আর কি। একদম, আমি আমার সাধ্য মতো। এবং যারা আমার মনে হয় আবৃত্তি চর্চা করছে, একদম। তাদেরও এটা উপকারে লাগবে আর কি। একদম, একদম। খুব সত্যি, দরকারি, সত্যি, একদম। সত্যি। শুরু করুন। যখন বৃষ্টি নামলো, বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকা টলমল, কুল ছেড়ে আজ অকুলে যাই, এমন সম্বল নেই নিকটে। হয়তো ছিল বৃষ্টি আসার আগে, চলচ্ছক্তিহীন হয়েছি, তাই কি মনে জাগে পোড়ো বাড়ির স্মৃতি আমার, স্বপ্নে মেশা দিনও চলচ্ছক্তিহীন হয়েছে, চলচ্ছক্তিহীন। বৃষ্টি নামলো যখন আমি উঠোনে পানে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা। হয়তো মেঘে, বৃষ্টিতে, বা শিউলি গাছের তলে, আজানুকে সে ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে। কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে, ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে, ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। এই যে কবিতাটা পড়লাম, হুম, বলার চেষ্টা করলাম, এই কবিতাটা ইচ্ছে করলে তো আমরা দ্রুতলয়ে ছড়ার ছন্দে পড়তেই পারি। একদম, যেমন বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকা টলমল, কুল ছেড়ে আজ অকুলে যাই, এমনও সম্বল নেই নিকটে, হয়তো ছিল বৃষ্টি আসার আগে, পড়তেই পারে। একদম। কবিতাটা এইরকম ভাবে সাজানো রয়েছে, তাতে কোনো অসুবিধে নেই। হুম, কিন্তু কেন পড়ছি না, বা কেন সেভাবে আমরা চলনে যাচ্ছি না? দেখুন, কবিতাটা যখন পড়ি তখন মনে হয় যে তার তো একটা কেন্দ্রীয় ভাবনা রয়েছে, ঠিক, তার তো একটা বিষয়বস্তু রয়েছে। হুম। সেই বিষয়বস্তুটা আমাকে ইঙ্গিত দিচ্ছে না যে আমি এত দ্রুতলয়ে যাব। ঠিক, এবং তার যে ছন্দ, এবং সেই ছন্দ এবং অর্থ দুটোর হাত ধরে যদি পাশাপাশি চলতে চাই, তাহলে কিন্তু আমাকে এই দ্রুতলয়ে পড়লে কবিতাটা ভালো লাগবে না, এবং তাকে জাস্টিস দেওয়া যাবে না, একদম। তাকে যথার্থ মূল্যায়ন করা যাবে না। হুম, হুম। এবং সেটাকে এবং যখন আমি দ্রুতলয়ে পড়বো, তার মধ্যে যে শব্দ ব্যঞ্জন আছে, এবং স্বর প্রক্ষেপণ রয়েছে, এবং তার মধ্যে যে বিভিন্ন শব্দের যে এমফেসিস রয়েছে, এবং তার মধ্যে যে ভাবনা রয়েছে, এবং তার মধ্যে যে একটা গভীর দর্শন লুকিয়ে রয়েছে, সেটাকে আমি প্রকাশ করব কি করে আমি যদি ছড়ার ছন্দে দ্রুতলয়ে পড়ে একদম, থাকি? একদম, এটা তো একদম। নিছক একদম ছড়ার কবিতা হ্যাঁ, নয়, ছড়ার এটা কবিতা তো গভীর নয়। ভাবনার কবিতা, একদম, ভীষণ ভাবনার একটা কবিতা। তো সেই জন্যই কবিতাটাকে যখন নির্মাণে যাই, কবিতা থেকে যখন আমি আবৃত্তিতে ট্রান্সফর্ম করি, একদম, তখন ভাবি যে না, এইটাকে আমাদের সেই দ্রুতলয়টাকে ছেড়ে শখটাকে ভেঙে গিয়ে, সবটাকে ভেঙে গিয়ে আমি যাচ্ছি। এবং স্বর, আমি মনে করি যে অতনুদা, হুম, যে আবৃত্তির আমি শিখেছি, আমি সুমন্ত্র দার কাছে, সুমন্ত্র সেনগুপ্ত আমাদের এই অঞ্চলের বিশিষ্ট বাচিক শিল্পী এবং প্রশিক্ষক, একদম, হ্যাঁ, তার কাছে আমি দীর্ঘদিন ধরে এই আবৃত্তি তালিম নিচ্ছি। এর আগেও নিয়েছিলাম সতীনাথ দার কাছে, জগন্নাথ দার কাছে, উর্মিমালাদের কাছে। হুম, এবং মূলত আমি শুরু করেছিলাম আমার মায়ের কাছ থেকে। আমার মা খুব ভালো আবৃত্তি করতেন,
তো মা যখন ওই নির্ঝরের স্বপ্নভঙ্গ করতেন আমি তখন শুনতাম, আমি ক্লাস 8-এ পড়ি। হুম। তো সেই স্কুল থেকে মায়ের কাছে একটু হাতে হাতে তালিম নেওয়া, তারপরে আমি ওইখান থেকে যখন কলেজ উত্তীর্ণ হলাম, গ্র্যাজুয়েশন শেষ হলো, এরপরে আমি আমাদের আকাশবাণী শিলচর কেন্দ্রে পার্থদা গৌরী দুজনে আসলেন আমাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। ততদিন আমাদের 3 বছর হয়ে গেছে। হুম। তো সেইখানে আমি দমদম ক্যান্টনমেন্টে ওনাদের কাছে আমি কখনো সামার ভ্যাকেশন, কখনো পুজো ভ্যাকেশনে পার্থদা এবং গৌরী ঘোষের কাছে আবৃত্তি তালিম নিতে যেতাম। হুম। এবং দীর্ঘ ওখানে প্রায় 4.5 বছর, 4 বছর 6 মাস হবে আমি ওখানে রেগুলারলি গেছি, মানে বছরে 3 বার 4 বার 5 বারও গিয়েছিলাম। তো যেটুকুন ওনাদের কাছ থেকে শিখতে পেরেছি সেখান থেকে তারপরে কলকাতা নানা জনের কাছে ঘুরে, প্রবীরদা এবং অনেকজনের কাছে ঘুরে টুরে সুমন্ত্রদার কাছেও সে সমস্ত নেড়া বাঁধলাম আর কি। তো এবং তিনি আমাকে যা দেখিয়েছেন, যা শিখিয়েছেন, যা বলেছেন, যা ভাবিয়েছেন, আমি মানে আজন্ম ওনার কাছে আমি ঋণী থাকবো। কারণ তিনি বলছেন যে কবিতা আবৃত্তি তো দর্শকদের সাথে কমিউনিকেট করতে হবে, একটা একদম। ওয়েভ লেন্থ তৈরি করতে একদম, হবে। একদম। এবার আমি যদি দর্শকদের সঙ্গে কমিউনিকেট করতে না পারি, আমি যদি আপনার তাকে সঙ্গে যদি communicate বোঝাতেই না পারি। আমি যদি একটা কবিতাকে ভিজুয়ালাইজ করতে না পারি, চিত্রটা যদি তাহলে আঁকতে না তো পারি, সেটা তাহলে তো সেটা পড়া হয়ে গেল, একদম। বলা হয়ে উঠলো না, না। কবিতাটা বলা হয়ে উঠলো না, একদম। বললাম আমি শুধু। সত্যি। তো এই জন্য উনি যখন বোঝান, যখন বলেন, তখন এগুলো ভাবতে থাকি। এবং তারপরে যে প্রতিটি লাইনে কোনো একটা শব্দকে বেছে নেওয়া, যে শব্দকে গুরুত্ব দেওয়া যায়, এমফাসিস করার যেটা ব্যাপার বলছি। একদম। এবং এই ক্ষেত্রে আমি বলছি যে আবৃত্তি আমরা যেটা শিখেছি, যে আমিও মনে করি যে আবৃত্তির প্রধানতম শর্ত, আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন বা আপনি যদি আমাকে বলেন যে আবৃত্তির প্রধানতম শর্ত কি, আমি বলবো যে আমার কাছে 2টো শর্ত, অনেকে অনেক শর্ত বলবেন, অনেক বৈশিষ্ট্যের কথা বলবেন, আমার কাছে 2টো শর্ত লেগেছে। একটা হচ্ছে স্বরের নিয়ন্ত্রণ, আর একটা হচ্ছে শ্বাসের নিয়ন্ত্রণ। যে স্বরটাকে আমি কোথায় কোন একদম। পিচ ব্যবহার করব, আমি কি প্রকাশ করতে যাচ্ছি, আমি কি বলতে চাইছি, আমি কি পংক্তির মধ্যে কি বুঝেছি, বা কি কবি কি লিখেছেন, কি বোঝাতে চেয়েছেন, একদম। সেই যে সেটা বোঝানো, সেই বোঝাতে গেলেও কিন্তু আমাকে স্বরের যেমন বৈচিত্র্য থাকবে, তার স্বরের যেমন একটা ভ্যারিয়েশন থাকবে, একদম। ঠিক তেমনি ব্রিদিং এর যদি, শ্বাসের যদি ঠিক মতো কন্ট্রোল নিয়ন্ত্রণ না না থাকে, থাকে, একদম। তাহলে দেখবো যে কোথাও ছন্দ ভেঙে যাচ্ছে, যে দমের ক্রাইসিস হওয়ার জন্য একটি পর্ব যেখানে শেষ হবে সেই পর্বটাতে না গিয়ে আমি হয়তো তার আগেই স্ক্যান করে ফেলছি। তো এই জন্য মনে হচ্ছে স্বরের এবং শ্বাসের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া তো রয়েইছে উচ্চারণের বিশুদ্ধতা রয়েছে, স্বর প্রক্ষেপণ রয়েছে, একদম, স্কেল রয়েছে, একদম। হ্যাঁ, এবং স্বরের সাধনার ব্যাপার রয়েছে, একদম। শব্দের ব্যঞ্জনা রয়েছে। কারণ শব্দ তো দেখুন ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, ওহো। একটি শব্দের মধ্যে দিয়ে আমরা কত কিছু কত বোঝাতে কিছু পারি। করতে পারি, হ্যাঁ, আমি- লাগে না শারীরিক সক্ষমতা খুব জোরের খুব প্রয়োজন হয় না, বল প্রয়োগের প্রয়োজন হয় না, একদম। একটা শব্দ যা করতে পারে। একদম ঠিক, একটি হ্যাঁ। শব্দ দিয়ে আমি আমার বিভিন্ন অভিব্যক্তি প্রকাশ করতে পারি, কখনো ক্রোধ, কখনো দুঃখ, কখনো আনন্দ, কখনো উচ্ছ্বাস, একদম। কখনো বেদনা, কখনো বিরহ, কখনো ভালোবাসা, কখনো নানা রকমের অভিব্যক্তিগুলো শুধুমাত্র একটি শব্দ উচ্চারণ করে বলতে পারি। এই যেমন একদম। আমি যদি ধরুন অফিস থেকে এসে বলি আমার স্ত্রীকে, যদি বলি আমাকে এক কাপ চা করে দাও না, তার মধ্যে একটা আকুতি, আবেদন, প্রেম। এবার আমি যদি বলি আমাকে একটু চা করে দাও তো, তার মধ্যে একটা যেন রাগ, বিরক্তি প্রকাশ। একই লাইন, একই শব্দ, একই বাক্য, বলার ধরনে কিন্তু বদলে যাচ্ছে তার ভাবনার স্তরগুলো। এবং অপরপক্ষে যিনি শুনছেন তিনি কিন্তু বুঝে যাচ্ছেন আমি কি কোন মুডে রয়েছি, কোন ভাবনায় রয়েছি। এই হচ্ছে মজার আর কি। সত্যি মানে একটা কথা স্বীকার করতেই হবে, মানে আপনাকে পাওয়া এবং আপনাদেরকে পাওয়া যে কত বড় একটা শিক্ষার ক্লাস, একটা পর্বে বোধহয় তা ধরা সম্ভব নয়। আজকে পর্যন্ত সময় একদম শেষ, ক্যামেরার ওপার থেকে আমাকে ইশারা করছে। তো থাক, অতৃপ্ত থাক, তবেই কিন্তু আরো তাগিদ অনুভব করব এবং খুব শীঘ্রই আমরা একসাথে বসবো। আমার যতদূর মনে হচ্ছে যে একসাথে বসলে মানে জানি না কি বিস্ফোরণ ঘটবে, তবে ভীষণই মানে উপভোগ্য এবং শিক্ষণীয় আজকের যে পর্বটা স্মরণীয় হয়ে থাকবে। খুব শীঘ্রই আমরা আবার একসাথে বসবো। আজকের মতো আপনাদের অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার পরেও যে ছোট্ট করে আমাদেরকে সময় দিলেন এবং এত সুন্দর উপস্থাপনা, এবং সেই সঙ্গে এত কিছু শেখার, মানে অনেক অনেক কিছু। তবে একটা কি বলবো, ডিউ থেকেই গেল আপনার উপস্থাপনা, এবং পরবর্তী পর্বে অবশ্যই আমরা
শুনবো, সঙ্গে আপনারও কি বলবো ক্লাসটা আমাদের দরকার, তাতে করে আমার মনে হয় আমাদের দর্শক বন্ধুরা ভীষণভাবে সমৃদ্ধ হবেন যারা আবৃত্তি নিয়ে এগোতে চাইছেন। আজকের মতো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমি জানি দর্শক বন্ধু আজকের এই অনুষ্ঠান শেষ করলে আপনারা ভীষণভাবে রেগে যাবেন, কারণ এত মানে কি বলবো আমাদের তিনজনের আলাপচারিতা এবং উপস্থাপনা এবং সেই সঙ্গে আবৃত্তির বিষয় নিয়ে আলোচনা, এটা সত্যি ভীষণই লোভনীয়। কিন্তু কিছু করার নেই, সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।